আজ আমি ক্লাস 12-এর ইকোনমিক্স ক্লাস নেব। আমাদের আজকের টপিক হলো ভারতে ব্যাংকিং, বীমা ও বহির্বাণিজ্যে অর্থনৈতিক সংস্কার, ইকোনমিক রিফর্মস ইন ব্যাংকিং, ইন্স্যুরেন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইন্ডিয়া। 1991 সাল থেকে ভারত সরকার ভারতের অর্থনীতিতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে। এই সংস্কার কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল অর্থনীতিতে বিভিন্ন ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে বেসরকারি উদ্যোগে প্রসারকে প্রাধান্য দেওয়া এবং একটি প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা। এই অধ্যায়ে আমি ভারতে ব্যাংকিং, বীমা ও বহির্বাণিজ্য ক্ষেত্রে এই সংস্কার কর্মসূচির প্রভাব নিয়ে আলোচনা করব। এছাড়া 1995 সালে গঠিত বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO কার্যকলাপ এবং ভারতীয় অর্থনীতিতে WTO প্রভাব নিয়ে আলোচনা করব। প্রথমে আমি ভারতের বাণিজ্যিক ব্যাংকসমূহের রাষ্ট্রীয়করণ নিয়ে আলোচনা করছি। 1969 সালের জুলাই মাসে ভারতে একটি সরকারি অর্ডিন্যান্স জারি করা হয় এবং 14টি বাণিজ্যিক ব্যাংককে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। এই ব্যাংকগুলোর প্রত্যেকটির আমানত জমার পরিমাণ ছিল 500 কোটি টাকা বা তার বেশি। এরপর 1980 সালের এপ্রিল মাসে আরও একটি অর্ডিন্যান্স জারি করে 200 কোটি টাকা বা তার অধিক আমানত সম্পন্ন আরও 6টি বাণিজ্যিক ব্যাংককে রাষ্ট্রায়ত্ত করা হয়। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা দাঁড়ায় কটি? 20টি। তবে 1955 সালে রাষ্ট্রায়ত্ত ভারতীয় স্টেট ব্যাংক বা SBI এবং SBI গোষ্ঠীর অন্তর্ভুক্ত 7টি ব্যাংককে ধরা হলে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মোট সংখ্যা হয় 28টি। 1993 সালে একটি দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিউ ব্যাংক অফ ইন্ডিয়াকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে যুক্ত করে দেওয়ার ফলে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা দাঁড়ায় সর্বমোট 27টি। SBI হলো আমাদের দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। বর্তমানে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অস্তিত্ব রয়েছে, যেমন ICICI ব্যাংক, তারপর HSBC ব্যাংক, HDFC ব্যাংক, UTI ব্যাংক ইত্যাদি। এবার আমি এই বাণিজ্যিক ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণের যৌক্তিকতা সম্বন্ধে বলবো যে ভারতে বাণিজ্যিক ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণের পক্ষে যুক্তিগুলো কী ছিল। প্রথম যুক্তি কী ছিল? বেসরকারি মালিকানা থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে মুক্ত করা। রাষ্ট্রায়ত্তকরণের আগে বাণিজ্যিক ব্যাংকগুলো বেসরকারি মালিকানাধীন ছিল, ফলে এইসব বাণিজ্যিক ব্যাংকের আমানত ওইসব বিশেষ শ্রেণীর মানুষের মুনাফা বৃদ্ধির প্রয়োজনেই বেশি ব্যবহৃত হতো। এর ফলে ভারতীয় শিল্পক্ষেত্রে শিল্প সম্পত্তির একচেটিয়া কেন্দ্রীভবন ঘটতে থাকে। সেই জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেসরকারি মালিকানা ও নিয়ন্ত্রণের হাত থেকে মুক্ত করার প্রয়োজন ছিল। দ্বিতীয় যুক্তি হলো কি? পরিকল্পনাকালে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ঋণের সম্প্রসারণ। পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন উদ্দেশ্যকে বাস্তবে রূপদানের জন্য এবং অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ঋণের সম্প্রসারণের জন্য ব্যাংক আমানতের উপর সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল। তৃতীয় যুক্তি হচ্ছে কি? গ্রামাঞ্চলে ব্যাংক পরিষেবার বিস্তার ঘটানো। বাণিজ্যিক ব্যাংকগুলি রাষ্ট্রায়ত্ত করার আগে বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকের শাখা শহরাঞ্চলে কেন্দ্রীভূত ছিল। এই ব্যাংকগুলি গ্রামাঞ্চলে তাদের শাখা বিস্তারে আগ্রহী ছিল না, কারণ গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষ দরিদ্র শ্রেণীভুক্ত, ফলে তাদের ঋণ পরিশোধের ক্ষমতা কম। তাছাড়া কৃষিক্ষেত্রে শস্যের ফলন যেহেতু অনেকখানি ছিল প্রকৃতি নির্ভর, তাই কৃষকদের আয়ও যথেষ্ট অনিশ্চিত। গ্রামের দরিদ্র শ্রেণীর মানুষকে মহাজনী শোষণের হাত থেকে মুক্ত করা এবং তাদের সহজ শর্তে ঋণ সরবরাহ করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে রাষ্ট্রায়ত্তকরণের দরকার ছিল।
তার পরের পয়েন্ট কি, যে আমানত সংগ্রহ বৃদ্ধি এবং সংগৃহীত আমানতকে সামাজিক দিক থেকে প্রয়োজনীয় বিনিয়োগে নিয়োজিত করা। রাষ্ট্রায়ত্তকরণের আগে বা পূর্বে বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মপরিধি ছিল সীমিত। অন্যদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলির উপর জনগণের আস্থাও যথেষ্ট ছিল না। ফলে বৃহৎ সংখ্যক মানুষের স্বল্প সঞ্চয়কে ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করার সুযোগ ছিল অপেক্ষাকৃত কম। এই কারণে ব্যাংকগুলির আমানত সংগ্রহের পরিমাণও যথেষ্ট ছিল না। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আমানত সংগ্রহকে যথেষ্ট বাড়িয়ে তোলা এবং ওই বর্ধিত আমানতকে উপযুক্ত বিনিয়োগের কাজে নিয়োজিত করাও ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণের অন্যতম লক্ষ্য ছিল। সেই যুক্তিটি কি ছিল এই রাষ্ট্রায়ত্তকরণের পক্ষে? ভারতের আর্থিক বাজারে অপূর্ণতা দূর করা। ভারতীয় টাকার বাজারের এক বড় অংশই রাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল না। ফলে ভারতীয় রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতিগুলি টাকার বাজারের বিভিন্ন অংশকে সমানভাবে প্রভাবিত করতে অক্ষম ছিল। টাকার বাজারের এই অপূর্ণতা দূর করার জন্য, অথবা বলা যায় ভারতীয় টাকার বাজারে একটি সুসংবদ্ধ অবস্থা সৃষ্টি করে অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে সফল করে তোলার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলি রাষ্ট্রায়ত্তকরণের প্রয়োজন ছিল। তাহলে এই পর্যন্ত আমরা জানলাম কি, যে ভারতে বাণিজ্যিক ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্তকরণের পক্ষে কি যুক্তি ছিল। এবার দেখো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলির সাফল্য, পারফরম্যান্স অফ ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংক। যে 1969 সালের পর থেকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলির অগ্রগতির বিষয়টি যদি আমরা পর্যালোচনা করি, তাহলে কি দেখব, যে এই ব্যাংকগুলোর কার্যকলাপে কিছু সাফল্য আমাদের চোখে পড়বে। সেগুলো কি? 1 নম্বর হচ্ছে ব্যাংকের শাখা বিস্তার। বাণিজ্যিক ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল কি? আমরা যা পড়েছি যে ছিল দেশের বিভিন্ন অংশে ব্যাংকের শাখা বিস্তার। 1969 সালে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মোট শাখা ছিল যেখানে 7015টি, সেখানে 2012 সালের জুন মাস পর্যন্ত সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় কত? 84,546টি। দ্বিতীয় কি সাফল্য কি? গ্রামীণ শাখা বিস্তার। সামগ্রিকভাবে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলির শাখা বিস্তারের সাথে সাথে গ্রামাঞ্চলেও এই ব্যাংকগুলির শাখা প্রসারিত হয়েছে। 2001 সালে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলির 51.9% শাখা গ্রামাঞ্চলে অবস্থিত ছিল। তবে 2006 সালে তা হ্রাস পেয়ে 45.7% এবং 2012 সালে তা আরও হ্রাস পেয়ে 41% হয়েছে। গ্রামাঞ্চলে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা বিস্তারের ফলে গ্রামীণ মহাজনদের প্রতাপ খর্ব করা সম্ভব হয়েছে। মানে গ্রামীণ মহাজনদের হাত থেকে গরিব কৃষককে বাঁচানো সম্ভব হয়েছে, বা গ্রামীণ মহাজনের প্রতিপত্তিকে কিছুটা খর্ব করা গেছে বা হ্রাস করা গেছে। তৃতীয় কি? বেশি সংখ্যক মানুষকে ব্যাংক পরিষেবা প্রদান। যে বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক ব্যাংকগুলির শাখা বিস্তারের ফলে বেশি সংখ্যক মানুষকে ব্যাংক পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। চতুর্থ কি? আমানত জমার পরিমাণ বৃদ্ধি। বাণিজ্যিক ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণের আরেকটি উদ্দেশ্য ছিল বাণিজ্যিক ব্যাংকগুলির আমানত জমার পরিমাণ বৃদ্ধি করা। ব্যাংকের শাখা বিস্তারের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ব্যাংকে স্বল্প সঞ্চয়ে জমা রাখা বা ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণ নেওয়ার অভ্যেস গড়ে তোলা সম্ভব হয়েছে। এর ফলে ব্যাংক আমানতের পরিমাণও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। 1969 সালে বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের পরিমাণ ছিল যেখানে 4,600 কোটি টাকা, সেখানে 2012 সালে এই পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় 46,15,800 কোটি টাকা। পঞ্চম পয়েন্ট কি আছে দেখো,
অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ঋণের প্রসার। কৃষিক্ষেত্র, ক্ষুদ্র শিল্প, রপ্তানিমুখী শিল্প বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক ঋণ প্রদানের ব্যাপারে অগ্রাধিকার প্রদান করা হয়। ব্যাংকগুলি এই ক্ষেত্রগুলিতে উৎপাদনমুখী কাজে সহজত্বের ঋণ প্রদান করেছে। ব্যাংকগুলির প্রদত্ত মোট ঋণের মধ্যে এই অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে ঋণ সরবরাহের অংশ 1970 সালে ছিল যেখানে 14%, সেখানে 2005 সালে সেই অংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 42.8%। ঠিক আছে, তার পরের পয়েন্ট কি আছে? বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক ঋণের সম্প্রসারণ। শুধুমাত্র অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রেই নয়, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ঋণ সম্প্রসারণের ব্যাপারেও বাণিজ্যিক ব্যাংকগুলি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। দেশের কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উৎপাদনমুখী প্রকল্পের বাস্তবায়নে ব্যাংকগুলি ঋণ সরবরাহ করেছে। তার পরের পয়েন্ট কি আছে? যে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ। রাষ্ট্রায়ত্তকরণের পর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে 1970 সালে নেতৃস্থানীয় ব্যাংক প্রকল্প চালু করা হয়। এই প্রকল্প অনুসারে বিভিন্ন জেলা স্তরে এক একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংককে সুসংহত ঋণ পরিকল্পনা রচনার জন্য অগ্রণী ভূমিকা প্রদান করা হয়। তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম কি, যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলি কি কি ক্ষেত্রে সফলতা অর্জন করেছে বা সাফল্য পেয়েছে। এবার আমি আলোচনা করব ব্যাংকিং ক্ষেত্রে সংস্কার নিয়ে বা রিফর্মস ইন ব্যাংকিং সেক্টর। জাতীয়করণ করার পর গত 2 দশকে শাখা বিস্তারে, আমানত সংগ্রহে এবং অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ঋণ দেওয়া ব্যাংকগুলি যথেষ্ট অগ্রগতি হয়েছে, আমরা পড়লাম। কিন্তু তা সত্ত্বেও ভারতের আর্থিক ও ব্যাংক ব্যবস্থায় কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। ব্যাংকগুলির মুনাফা ও কর্মদক্ষতা হ্রাস পেয়েছে। সরকারি ক্ষেত্রে কিছু ব্যাংকে প্রতি বছর ক্ষতি হচ্ছে। কি বললাম? সরকারি ক্ষেত্রে কিছু ব্যাংকে প্রতি বছর ক্ষতি হচ্ছে। ব্যাংকগুলির বিনিয়োগের গুণগত মানের অবনতি ঘটেছে। গ্রাহকদের পরিষেবার ক্ষেত্রেও অবনতি ঘটেছে। প্রতিযোগিতামূলক পরিবেশের চ্যালেঞ্জ গ্রহণ করতে ব্যাংকগুলি অসমর্থ হয়ে পড়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যাংক ব্যবস্থা সহ সমগ্র আর্থিক ব্যবস্থাকে পরীক্ষা করার জন্য এবং ব্যাংক ব্যবস্থার কাজকর্মের উন্নতিকল্পে সুপারিশ করার জন্য ভারত সরকার নরসিংহম কমিটি নামে একটি কমিটি নিয়োগ করেন। এই কমিটি 1991 সালে নভেম্বর মাসে একটি রিপোর্ট দাখিল করে। নরসিংহম কমিটির রিপোর্টের মূল বক্তব্য কি ছিল? যে ব্যাংকগুলির আর্থিক দুরবস্থার 2টি কারণ আছে। সেই কারণ ছিল, সেই কারণগুলো কি কি? নরসিংহম কমিটির মতে ব্যাংকগুলির আর্থিক দুরবস্থার প্রধান 2টি কারণের একটি হলো কি, এদের উপর অতিমাত্রায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। ব্যাংকগুলির উপর অতিমাত্রায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, ফলে ব্যাংকের বিনিয়োগ, ঋণ প্রদান, শাখা বিস্তার, এমনকি অভ্যন্তরীণ ব্যবস্থাপনা সকল ক্ষেত্রেই রিজার্ভ ব্যাংকের বা সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। দ্বিতীয় কারণটি হলো ব্যাংকগুলির কাজকর্মে রাজনৈতিক হস্তক্ষেপ, যার ফলে ব্যাংকগুলির ব্যবসায়িক বিচার বুদ্ধি দ্বারা সকল সময় পরিচালিত হতে পারে না। এই অবস্থার পরিপ্রেক্ষিতে নরসিংহম কমিটি কি সুপারিশ করেছিল বা রেকমেন্ডেশনস অফ দ্য নরসিংহম কমিটি কি ছিল? যে প্রথম সুপারিশ কি ছিল? যে কমিটি ব্যাংক ব্যবস্থার বর্তমান পরিকাঠামোর বদলে নতুন 4 স্তর বিশিষ্ট পরিকাঠামোর সুপারিশ করেছে। কি বলেছে? যে এই কমিটি বলেছে যে বর্তমান পরিকাঠামো বদলে নতুন 4 স্তর বিশিষ্ট পরিকাঠামো গড়ে তুলতে হবে। প্রথম স্তরে থাকবে কি, স্টেট ব্যাংক সহ 3-4টি
ব্যাংক যাদের পরিকাঠামো হবে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের উপযোগী। দ্বিতীয় স্তরে থাকবে 8 থেকে 10টি জাতীয় ব্যাংক যারা চিরাচরিত ব্যাংকিং কাজকর্মে লিপ্ত থাকবে। তৃতীয় স্তরে থাকবে কিছু আঞ্চলিক ব্যাংক যাদের কাজ হবে আঞ্চলিক প্রয়োজন মেটানো। চতুর্থ স্তরে থাকবে গ্রামীণ ব্যাংকগুলি যাদের কাজকর্ম গ্রামাঞ্চলেই সীমাবদ্ধ থাকবে। দ্বিতীয় সুপারিশ কি ছিল? যে কমিটি সুপারিশ করেছিল যে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ব্যাংকের ঋণের পরিমাণ বর্তমান 40% থেকে 10% নামিয়ে আনতে হবে এবং আগামী 3 বছরে একে সম্পূর্ণ তুলে দিতে হবে। তারপরে সুপারিশ ছিল যে ব্যাংকগুলি তার প্রযোজ্য আইনসম্মত নগদ জমা SLR-কে 38.5% থেকে কমিয়ে 25-এ নিয়ে আসতে হবে। এছাড়া নগদ জমার অনুপাত বা CRR ক্যাশ রিজার্ভ রেশিওকেও কমিয়ে আনতে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাজকর্ম নিয়ন্ত্রণ করার জন্য নগদ জমার অনুপাত ব্যবহার না করে খোলা বাজারের কার্যকলাপকে ব্যবহার করতে হবে। চতুর্থ সুপারিশ ছিল যে সুদের হারের উপর সব রকম নিয়ন্ত্রণ তুলে দিতে হবে। সুদের হার বাজারের ঘাত প্রতিঘাতের দ্বারা নির্ধারিত হবে। সুবিধাজনক সুদের হারে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রকে ঋণদান বন্ধ করতে হবে। পঞ্চম সুপারিশ ছিল দীর্ঘদিন ধরে যেসব ঋণ অনাদায়ী পড়ে আছে সেগুলোকে উদ্ধারের জন্য অ্যাসেট রিকনস্ট্রাকশন ফান্ড নামে একটি নতুন সংস্থা গঠন করার জন্য সুপারিশ করেছিল বা গঠন করার কথা বলা হয়েছে। ব্যাংকগুলির কাছ থেকে অনাদায়ী ঋণের নথিপত্র ওই সংস্থা কম দামে কিনে নেবে এবং তা উদ্ধারের চেষ্টা করবে। ষষ্ঠ সুপারিশ ছিল যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মূলধনী ভিত্তি প্রসারিত করার জন্য তাদের খোলা বাজারে শেয়ার বিক্রি করতে অনুমতি দিতে হবে। সপ্তম সুপারিশ ছিল যে ব্যাংকগুলিকে যতদূর সম্ভব স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। সরকার ও রিজার্ভ ব্যাংকের দ্বৈত নিয়ন্ত্রণ বাতিল করতে হবে। তাহলে এই পর্যন্ত আমরা জানলাম যে নরসিংহম কমিটি কি ব্যাংক ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে কি সুপারিশ করেছিল। এবার আমরা জানব যে এই সুপারিশ অনুযায়ী কি ব্যবস্থা গৃহীত হয়েছিল। মেজার্স টেকেন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রেকমেন্ডেশনস। যেই সুপারিশগুলো আমরা পড়লাম সেই সুপারিশগুলোর ভিত্তিতে সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। সেগুলো কি? প্রথম কি, SLR এবং CRR ক্যাশ রিজার্ভ রেশিওকে কমানো হয়েছে। দ্বিতীয়ত, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে শেয়ার বিক্রি করে বাজার থেকে মূলধন সংগ্রহ করার অনুমতি দেওয়া হয়েছে। তৃতীয়ত, সুদের হারের উপর নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে। সুদের হার এখন বাজার শক্তির দ্বারা নির্ধারিত হবে। চতুর্থত, ব্যাংকগুলিকে নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বিচক্ষণতার মান ব্যবস্থা প্রবর্তন করেছে। পঞ্চমত, অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ঋণের সরবরাহ কমানো হয়েছে। ষষ্ঠত, ব্যাংকগুলির কাজকর্ম তদারকির জন্য রিজার্ভ ব্যাংকের অধীনে একটি বিশেষ পর্ষদ গঠন করা হয়েছে, যেটাকে বলা হয় স্পেশাল বোর্ড ফর ফিনান্সিয়াল সুপারভাইজেশন। তারপরে কি ব্যবস্থা মেজারমেন্ট না হচ্ছে? নতুন বেসরকারি ব্যাংক স্থাপন করা হচ্ছে এবং বিদেশি ব্যাংকগুলিকে শাখা খোলার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। সেই সঙ্গে নতুন করে কোনো ব্যাংক জাতীয়করণ না করার অঙ্গীকার করা হয়েছে এই সুপারিশ অনুযায়ী, নরসিংহম কমিটির সুপারিশ অনুযায়ী। এবং ব্যাংকগুলির অনাদায়ী ঋণ আদায়ের জন্য ঋণ পুনরুদ্ধারের ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করার ফলে ব্যাংকগুলি অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং ব্যাংকগুলির আর্থিক স্বাস্থ্যের উন্নতি ঘটছে এবং তাদের কর্মদক্ষতা বাড়ছে, অনুৎপাদক পরিসম্পদের পরিমাণও কমছে, যেটাকে আমরা বলি নন পারফর্মিং অ্যাসেটসের পরিমাণও কমেছে। এবার আমরা পড়ব বিমা বা ইন্স্যুরেন্স।
ব্যবসায়িক ক্ষেত্রে নানা প্রকার ঝুঁকি এবং আকস্মিক বিপদের সম্ভাবনা থাকে, যার ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হতে পারে। সেই ক্ষতি পূরণ করার জন্য বীমার ব্যবস্থা করা হয়েছে। বীমা বলতে আমরা কি বুঝি? যে বীমা বলতে এমন একটি পদ্ধতিকে নির্দেশ করা হয় যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার ভবিষ্যতের ক্ষয়ক্ষতি বা অনিশ্চয়তাজনিত ঝুঁকি অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হস্তান্তরিত করে। বা বীমা এইভাবেও আমরা বলতে পারি, বীমা আসলে একটি চুক্তি। এই চুক্তির দ্বারা কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে অপর কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কোনো দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের জন্য বা নির্দিষ্টকাল পরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাকে বীমা চুক্তি বলে। যে প্রতিষ্ঠান বা ব্যক্তি নির্দিষ্ট অর্থের বিনিময়ে ক্ষতিপূরণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে তাকে বীমাকারী বলে। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বীমা করে তাকে বীমাগ্রহীতা বলে। বীমাকারী এবং বীমাগ্রহীতার মধ্যে যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয় তাকে বীমাপত্র বা পলিসি বলে। বীমাগ্রহীতা যে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে তাকে বীমার মাশুল বা প্রিমিয়াম বলা হয়। বীমা প্রধানত দু প্রকারের হয়, সাধারণ বীমা জেনারেল ইন্স্যুরেন্স আর হচ্ছে জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স। আজকের ক্লাস এখানেই শেষ হলো। পরবর্তী অংশটুকু আমরা পরের ক্লাসে পড়ব। ঠিক আছে?